আপনার জন্ম হয়েছে জেতার জন্য, কিন্তু বিজয়ী হওয়ার জন্য আপনাকে পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে এবং নিজেকে যোগ্য করে তুলতে হবে। আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি মৃত্যু নয়, বরং বেঁচে থাকা অবস্থায় আমাদের ভেতরে যে স্বপ্নগুলো মরে যায় সেটিই আসল ট্র্যাজেডি। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সেই মানুষটি হতে পেরেছেন যা হওয়ার ক্ষমতা আপনার ছিল? ১. উদ্যোক্তার মানসিকতা, শূন্য থেকে শিখর। ১. সূচনা, চাকরি বনাম ব্যবসা। অধিকাংশ মানুষ সারা জীবন অন্যের স্বপ্ন পূরণ করার জন্য কাজ করে যায়, একে আমরা বলি চাকরি। কিন্তু খুব কম মানুষ আছে যারা নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহস দেখায়। ব্যবসা মানে শুধু টাকা বিনিয়োগ করা নয়, ব্যবসা মানে হলো একটি সমস্যার সমাধান করা। আপনি যদি আজ এই ভিডিওটি দেখছেন, তার মানে আপনার ভেতরে সেই আগুনটা আছে যা আপনাকে সাধারণের কাতার থেকে আলাদা করে। মনে রাখবেন, একজন উদ্যোক্তা সেই ব্যক্তি যে পাহাড় থেকে লাফ দেয় এবং নিচে পড়ার আগেই নিজের জন্য একটি বিমান তৈরি করে ফেলে। ২. কেন ৯৯% মানুষ ব্যর্থ হয়? পরিসংখ্যান বলছে নতুন ব্যবসার ৯০% প্রথম ৩ বছরের মধ্যে বন্ধ হয়ে যায়। কেন? কারণ মানুষ আইডিয়া নিয়ে কাজ করে কিন্তু সিস্টেম নিয়ে নয়। মানুষ লাভের কথা ভাবে কিন্তু ভ্যালু বা মূল্যের কথা ভাবে না। আপনার ব্যবসা যদি মানুষের জীবন সহজ না করে, তবে সেই ব্যবসা টিকবে না। জেফ বেজস থেকে শুরু করে ইলন মাস্ক, সবার সফলতার পেছনে একটাই গোপন সূত্র ছিল: কাস্টমার অবসেশন। তারা টাকার পেছনে ছোটেননি, তারা সমস্যা সমাধানের পেছনে ছুটেছেন। ৩. আরামদায়ক জীবনের মায়া ত্যাগ, কমফোর্ট জোন। ব্যবসা শুরু করার প্রথম শর্ত হল আপনার কমফোর্ট জোন ত্যাগ করা। আপনি যদি নিরাপদ থাকতে চান, তবে ব্যবসা আপনার জন্য নয়। এখানে অনিশ্চয়তা আছে, এখানে রাতের ঘুম হারাম হওয়ার ভয় আছে, এখানে দেউলিয়া হওয়ার ঝুঁকি আছে। কিন্তু এই ঝুঁকির ওপারেই আছে সেই স্বাধীনতা যা কোনো ৯টা-৫টার চাকরি আপনাকে দিতে পারবে না। ৪. পরাজয় যখন সাফল্যে ছিঁড়ি। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ৩০টি চাকরিতে রিজেক্ট হয়েছিলেন। কেএফসির কর্নেল স্যান্ডার্স ১০০৯ বার রিজেক্ট হওয়ার পর তার রেসিপি বিক্রি করতে পেরেছিলেন। ব্যবসায় হার বলতে কিছু নেই, হয় আপনি জিতবেন নয়তো শিখবেন। আপনার প্রতিটা ভুল আপনাকে শেখাবে কিভাবে পরবর্তী পদক্ষেপে আরও নিখুঁত হওয়া যায়। ৫. পুঁজি কি আসলেও বাধা? অনেকে বলেন, আমার কাছে টাকা নেই তাই ব্যবসা করতে পারছি না। এটি একটি অজুহাত মাত্র। আজকের যুগে সবথেকে বড় পুঁজি টাকা নয়, বরং আইডিয়া এবং ডেটা। ফেসবুক বা উবার যখন শুরু হয়েছিল, তখন তাদের কাছে হাজার কোটি টাকা ছিল না, তাদের কাছে ছিল একটি ইউনিক সমাধান। আপনি ছোট করে শুরু করুন, কিন্তু বড় স্বপ্ন দেখুন। ২. বাজার বিশ্লেষণ ও সঠিক নিশ নির্বাচন। ১. আইডিয়া বনাম বাজার। অধিকাংশ নতুন উদ্যোক্তা একটি ভুল করেন, তারা এমন কিছু তৈরি করেন যা তারা নিজেরা পছন্দ করেন কিন্তু যা বাজারের প্রয়োজন নেই। স্টিভ জবস একবার বলেছিলেন, মানুষ জানে না তারা কি চায় যতক্ষণ না আপনি তাদের তা দেখাচ্ছেন। কিন্তু এর মানে এই নয় যে আপনি যা খুশি বানাবেন। মার্কেট রিসার্চ হলো সেই আয়না যা আপনাকে দেখায় আপনার স্বপ্নের আইডিয়াটা বাস্তবে কতটুকু কার্যকর। আপনার আইডিয়া কি কোনো জ্বলন্ত সমস্যার সমাধান দিচ্ছে, নাকি এটি কেবল একটি শৌখিন হবেই? যদি আপনার পণ্য বা সেবা মানুষের কোনো পেইন পয়েন্ট বা সমস্যা দূর না করে, তবে মানুষ আপনাকে টাকা দেবে না। ২. নিশ কি এবং কেন এটি জরুরি? অনেকে মনে করেন, আমি সবার জন্য পণ্য বানাবো। এটি ব্যবসার সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। আপনি যখন সবার কাছে পৌঁছতে চান, তখন আপনি আসলে কারোর কাছেই পৌঁছতে পারেন না। উদাহরণ, আপনি যদি একটি জিম খুলতে চান, তবে আপনি কেবল একটি সাধারণ জিম হতে পারেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র আইটি পেশাজীবীদের জন্য, যারা পিঠের ব্যথায় ভুগছেন, তাদের জন্য একটি স্পেশালাইজড ফিটনেস সেন্টার খোলেন, তবে সেটাই আপনার নিশ। সূত্র: দ্য রিচেস আর ইন দ্য নিচেস। আপনি যত বেশি সুনির্দিষ্ট হবেন, আপনার কম্পিটিশন তত কমে যাবে এবং আপনার ডিমান্ড তত বাড়বে। ৩. আপনার আদর্শ কাস্টমার কে, কাস্টমার অবতার। আপনার ব্যবসার প্রথম দিনেই আপনাকে একটি কাল্পনিক চরিত্র বা কাস্টমার অবতার তৈরি করতে হবে। আপনার কাস্টমারের বয়স কত, তিনি কোথায় থাকেন, তার মাসিক আয় কত, ফেসবুকে তিনি কোন পেজগুলো ফলো করেন, রাতে ঘুমানোর আগে তিনি কোন চিন্তা করে দুশ্চিন্তা করেন। যতক্ষণ না আপনি আপনার কাস্টমারের মনের খবর জানছেন, ততক্ষণ আপনি তাকে কিছু বিক্রি করতে পারবেন না। মনে রাখবেন, মানুষ লজিক দিয়ে কেনে না, মানুষ আবেগ দিয়ে কেনে এবং পরে লজিক দিয়ে তা জাস্টিফাই করে। ৪. কম্পিটিটর অ্যানালিসিস। আপনার প্রতিযোগী কারা, তারা কি ভুল করছে যা আপনি ঠিক করতে পারেন? বাজারে যদি অলরেডি বড় বড় কোম্পানি থাকে, তবে ভয় পাবেন না। বড় জাহাজ দ্রুত মোড় নিতে পারে না, কিন্তু ছোট নৌকা পারে। বড় কোম্পানিগুলো অনেক সময় পার্সোনালাইজড সার্ভিস দিতে পারে না, সেখানেই আপনার সুযোগ। তাদের রিভিউ সেকশনে যান, দেখুন কাস্টমাররা কি নিয়ে অভিযোগ করছে। সেই অভিযোগগুলোই হলো আপনার ব্যবসার নতুন সুযোগ। ৫. এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট বা এমভিপি। ১০ লাখ টাকা খরচ করে একটি পূর্ণাঙ্গ অ্যাপ বা শোরুম খোলার আগে ১০,০০০ টাকা দিয়ে একটি ট্রায়াল রান দিন। একেই বলে এমভিপি।
আপনার আইডিয়াটা কি মানুষ পছন্দ করছে? তারা কি প্রি অর্ডার করতে রাজি? যদি উত্তর না হয় তবে আপনার পরিকল্পনা বদলান, পিভট। বড় লস খাওয়ার চেয়ে ছোট শুরুতেই ভুল করা অনেক ভালো। ডেটা বা তথ্যের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন, আবেগের ওপর ভিত্তি করে নয়। 6. ব্লু ওশেন স্ট্র্যাটেজি। আপনি কি এমন বাজারে ব্যবসা করতে চান যেখানে হাজার হাজার প্রতিযোগী একে অপরের গলা কাটছে? একে বলে রেড ওশেন। নাকি আপনি এমন একটি নতুন বাজার তৈরি করতে চান যেখানে আপনিই রাজা? একে বলে ব্লু ওশেন। নতুন কিছু ইনোভেট করুন, এমন কোনো ফিচার যোগ করুন যা আগে কেউ ভাবেনি, দাম কমিয়ে নয় বরং ভ্যালিউ বাড়িয়ে বাজার দখল করুন। উপসংহার: সঠিক বাজার খুঁজে পাওয়া মানে অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া। আপনি যদি জানেন আপনার টার্গেট কে, তবে আপনার মার্কেটিং খরচ অর্ধেক হয়ে যাবে। পরিশ্রম করুন গবেষণায়, তবেই ফল পাবেন বিক্রিতে। 3. ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজি। মনের দখল। 1. লোগো বনাম ব্র্যান্ড, ইন্ডিকেটিভ ভার্সেস ইমোশন। অনেকে মনে করেন একটা সুন্দর লোগো আর একটা নাম থাকলেই ব্র্যান্ড হয়ে গেল। ভুল। লোগো হলো আপনার ব্যবসার মুখ, কিন্তু ব্র্যান্ড হলো আপনার ব্যবসার চরিত্র। নাইকি কি শুধু জুতো বিক্রি করে? না, তারা বিক্রি করে বিজয়, ভিক্টরি। অ্যাপল কি শুধু ফোন বিক্রি করে? না, তারা বিক্রি করে আভিজাত্য ও সৃজনশীলতা, ইনোভেশন। আপনার ব্র্যান্ড কিসের প্রতীক? মানুষ যখন আপনার কোম্পানির নাম শুনবে তাদের মনে কোন অনুভূতিটা আসবে? নিরাপত্তা, আনন্দ, নাকি আভিজাত্য? ব্র্যান্ডিং হল সেই প্রতিশ্রুতি যা আপনি প্রতিবার কাস্টমারকে পূরণ করেন। 2. স্টোরি টেলিং। কেন আপনার গল্প জরুরি? মানুষ তথ্য মনে রাখে না, মানুষ মনে রাখে গল্প। আপনার ব্যবসা কেন শুরু হয়েছিল? আপনি কোন কষ্ট থেকে এই সমাধান খুঁজে বের করেছেন? আপনার সংগ্রামের গল্প মানুষকে আপনার সাথে আবেগের জায়গায় যুক্ত করবে। যখন কাস্টমার আপনার সংগ্রামের সাথে নিজেকে মেলাতে পারবে, তখন সে আর কেবল কাস্টমার থাকবে না, সে হয়ে উঠবে আপনার ব্র্যান্ডের ফ্যান। 3. মার্কেটিংয়ের 3টি স্তম্ভ: অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার। মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন দেওয়া নয়, মার্কেটিং মানে হল সঠিক মানুষের মনোযোগ বা অ্যাটেনশন কেড়ে নেওয়া। হুক। ইন্টারনেটের এই যুগে মানুষের অ্যাটেনশন স্প্যান মাত্র 3 সেকেন্ড। প্রথম 3 সেকেন্ডে আপনি যদি তাদের থামাতে না পারেন, তবে আপনার কোটি টাকার বিজ্ঞাপন ব্যর্থ। ভ্যালিউ ফার্স্ট। আগে মানুষকে ফ্রিতে কিছু শেখান বা সাহায্য করুন। যখন তারা আপনার কাছ থেকে উপকার পাবে, তখন তারা আপনার ওপর বিশ্বাস স্থাপন করবে। বিশ্বাস মানেই হল বিক্রির সম্ভাবনা। 4. ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া পাওয়ার। 2026 সালে দাঁড়িয়ে যদি আপনার ব্যবসা ইন্টারনেটে না থাকে, তবে আপনার ব্যবসা আসলে অস্তিত্বহীন। কিন্তু ফেসবুক বা ইনস্টাগ্রামে শুধু আমার পণ্য কিনুন পোস্ট করলে হবে না। কন্টেন্ট ইজ কিং। শিক্ষামূলক ভিডিও, পর্দার পিছনের গল্প, বিহাইন্ড দ্য সিনস এবং কাস্টমারদের রিভিউ শেয়ার করুন। অ্যালগোরিদমের পেছনে ছুটবেন না, মানুষের ইমোশনের পেছনে ছুটুন। মানুষ যখন আপনার কন্টেন্ট শেয়ার করবে, তখন ফেসবুক নিজে থেকেই আপনাকে প্রমোট করবে। 5. ইনফ্লুয়েন্সার মার্কেটিং ও সোশ্যাল প্রুফ। মানুষ বিজ্ঞাপনের চেয়ে অন্য মানুষের কথা বেশি বিশ্বাস করে। একে বলে সোশ্যাল প্রুফ। যখন 10 জন মানুষ আপনার প্রোডাক্টের প্রশংসা করবে, 11 নম্বর ব্যক্তিটি কিনতে দ্বিধা করবে না। ছোট ছোট মাইক্রো ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করুন। তাদের অডিয়েন্স ছোট হলেও অনেক বেশি লয়াল। 6. কাস্টমার রিটেনশনের পাওয়ার। একবার নয়, বারবার। নতুন কাস্টমার খোঁজার চেয়ে পুরনো কাস্টমারকে ধরে রাখা 5 গুণ বেশি সস্তা। আপনার সার্ভিস এমন হতে হবে যেন কাস্টমার বাধ্য হয় আবার ফিরে আসতে। সারপ্রাইজ এলিমেন্ট। ডেলিভারির সাথে একটি হাতে লেখা চিরকুট বা ছোট একটি গিফট কাস্টমারকে আপনার ব্র্যান্ডের প্রেমে ফেলে দেবে। 7. পার্সোনাল ব্র্যান্ডিংয়ের শক্তি। আজকের দিনে কোম্পানির চেয়ে মানুষ মানুষের ওপর বেশি ভরসা করে। এলন মাস্কের পার্সোনাল ব্র্যান্ড টেসলার চেয়েও বড়। আপনি যদি ব্যবসার মালিক হন, তবে সামনে আসুন, কথা বলুন। আপনার মুখই হোক আপনার ব্যবসার সবচেয়ে বড় গ্যারেন্টি। উপসংহার: মার্কেটিং হল একটি ম্যারাথন, স্প্রিন্ট নয়। আজ বিজ্ঞাপন দিলেন আর কালই কোটিপতি হয়ে গেলেন, এমনটা ভাবা বোকামি। ধৈর্য ধরুন, বিশ্বাসযোগ্যতা তৈরি করুন এবং মানুষের মনে জায়গা করে নিন। মনে রাখবেন, ইফ দে লাইক ইউ, দে উইল লিসেন টু ইউ। ইফ দে ট্রাস্ট ইউ, দে উইল ডু বিজনেস উইথ ইউ। 4. সেলস ফানেল এবং কাস্টমার সাইকোলজি। 1. সেলস ফানেল কি? দ্য জার্নি অফ আ কাস্টমার। অধিকাংশ নতুন উদ্যোক্তা প্রথম দেখাতেই কাস্টমারকে পণ্য গুছিয়ে দিতে চান। এটি একটি ভুল পদ্ধতি।
কল্পনা করুন, রাস্তায় কারুর সাথে প্রথমবার দেখা হতেই আপনি তাকে বিয়ের প্রস্তাব দিলেন। ফল কি হবে? প্রত্যাখ্যান। সেলস ঠিক তেমনই একটি সম্পর্ক। অ্যাওয়ারনেস, মানুষ প্রথম জানল আপনি কে। ইন্টারেস্ট, তারা আপনার পণ্য নিয়ে আগ্রহী হল। ডিজায়ার, তারা আপনার পণ্যটি পাওয়ার তীব্র ইচ্ছা পোষণ করল। অ্যাকশন, অবশেষে তারা ক্রেডিট কার্ড বের করল এবং পণ্যটি কিনল। এই পথটিই হল সেলস ফানেল। আপনি যদি সরাসরি অ্যাকশনে যেতে চান, তবে আপনি ৯৫% কাস্টমার হারাবেন। ২. কাস্টমার সাইকোলজি। কেন মানুষ কেনে? মানুষ কেনে কারণ তারা দুটি জিনিস চায়: ব্যথা থেকে মুক্তি অথবা সুখ অর্জন। আপনার মার্কেটিং বা বিক্রির কথা কি কাস্টমারের সমস্যা সমাধান করছে? উদাহরণ, আপনি যদি একটি এসি বিক্রি করেন, তবে ঠান্ডা বাতাসের কথা বলবেন না। বলুন, সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর ঘরে ঢুকে যে প্রশান্তিটুকু আপনি খুঁজছেন, এই এসি আপনাকে সেই স্বর্গীয় অনুভূতি দেবে। মানুষ লজিক বা ফিচার দিয়ে কেনে না, মানুষ আবেগ বা বেনিফিট দিয়ে কেনে। ৩. আপসেল বা ক্রস সেল। আপনার আসল লাভ নতুন কাস্টমার খোঁজার মধ্যে নেই, বরং বর্তমান কাস্টমারকে আরও বেশি পণ্য বিক্রির মধ্যে। আপসেল, কাস্টমার যদি ১০০ টাকার সাবান কেনে, তাকে বলুন মাত্র ২০ টাকা বেশি দিলে আপনি বড় প্যাক পাবেন। ক্রস সেল, কাস্টমার যখন ফোন কিনল, তাকে অফার করুন একটি ব্যাক কভার বা স্ক্রিন প্রোটেক্টর। ম্যাকডোনাল্ডসের লাভ তাদের বার্গারে নেই, তাদের আসল লাভ হয় যখন কাউন্টার থেকে বলা হয়, উড ইউ লাইক সাম ফ্রাইজ উইথ দ্যাট? আপনি কি সাথে ফ্রাই নিতে চান? ৪. অবজেকশন হ্যান্ডলিং, না কে হ্যাঁতে রূপান্তর। কাস্টমার যখন বলে দাম অনেক বেশি, তখন সে আসলে বলতে চাইছেন, আপনি আমাকে এখনও বোঝাতে পারেননি যে এই পণ্যটি কেন এত দামি। কাস্টমারের প্রশ্ন বা দ্বিধাকে ভয় পাবেন না, তারা যত বেশি প্রশ্ন করবে, তারা কেনার তত কাছে থাকবে। দামের বদলে ভ্যালু বা মানের ওপর জোর দিন, তাদের দেখান যে আপনার পণ্যটি না কিনলে তাদের কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। ৫. স্কেরসিটি এবং আর্জেন্সি। মানুষ যখন মনে করে কোনো কিছু প্রচুর আছে, তখন তারা কেনা পিছিয়ে দেয়। কিন্তু যখন তারা শোনে স্টক শেষ হতে চলেছে বা অফারটি মাত্র ২৪ ঘন্টা থাকবে, তখন মানুষের মস্তিষ্কে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট কাজ করে। এই সাইকোলজিক্যাল ট্রিগারটি ব্যবহার করুন, তবে মনে রাখবেন, মিথ্যা আর্জেন্সি আপনার ব্র্যান্ড নাম নষ্ট করতে পারে। সৎ থাকুন। ৬. ফলো আপের জাদুকরী সমক্তি। পরিসংখ্যান বলছে ৮০% সেলস ৫ থেকে ১২ বার ফলো আপ করার পর হয়, কিন্তু অধিকাংশ সেলসম্যান ২ বার না শোনার পরই হাল ছেড়ে দেয়। কাস্টমারকে বিরক্ত করবেন না, কিন্তু তাদের চোখের সামনে থাকুন। একটি ইমেল, একটি মেসেজ বা একটি কল হতে পারে আপনার বড় ডিলটি ক্লোজ করার চাবিকাঠি। ৭. ক্লোজিং দ্য ডিল। শেষ বেলায় আসে ক্লোজিং। কাস্টমারকে সিদ্ধান্ত নিতে সাহায্য করুন, সরাসরি জিজ্ঞেস করুন, আপনি কি এটি কাল ডেলিভারি চান নাকি আগামী সপ্তাহে? অপশন দিন। মানুষকে অপশন দিলে তারা সিদ্ধান্ত নিতে সহজ বোধ করে। উপসংহার, সেলস কোনো যুদ্ধ নয় যে আপনাকে কাস্টমারকে হারাতে হবে। সেলস হলো একটি সাহায্য। আপনি যদি মন থেকে বিশ্বাস করেন যে আপনার পণ্যটি কাস্টমারের জীবন বদলে দেবে, তবে আপনার কথায় সেই আত্মবিশ্বাস ফুটে উঠবে। আর আত্মবিশ্বাসী হল পৃথিবীর সেরা সেলস পিচ। ৫. টিম বিল্ডিং এবং লিডারশিপ, মানুষের শক্তি। ১. একা বনাম দল, দ্য সোলোপ্রেনার ট্র্যাপ। শুরুতে আপনি নিজেই হয়তো সিইও, নিজেই পিয়ন, আবার নিজেই কাস্টমার কেয়ার। একে বলে সোলোপ্রেনারশিপ। কিন্তু যদি আপনি সব কাজ নিজেই করতে চান, তবে আপনার ব্যবসা কখনোই আপনার সামর্থ্যের বাইরে বড় হবে না। আপনার দিনটি ২৪ ঘন্টার মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে। আপনার এমন মানুষ দরকার যারা আপনার চেয়েও দক্ষ। স্টিভ জবস বলতেন, আমরা বুদ্ধিমান মানুষ নিয়োগ করি না যাতে আমরা তাদের বলি কি করতে হবে, আমরা বুদ্ধিমান মানুষ নিয়োগ করি যাতে তারা আমাদের বলে কি করতে হবে। ২. নিয়োগের গোপন সূত্র, দ্য গোল্ডেন রুল অফ হায়ারিং। অধিকাংশ ব্যবসা ভুল জায়গায় টাকা নষ্ট করে ভুল মানুষ নিয়োগ দিয়ে। মনে রাখবেন, দক্ষতা শেখানো যায়, কিন্তু মনোভাব বা চরিত্র শেখানো যায় না। এমন মানুষ খুঁজুন যার আপনার ভিশনের ওপর বিশ্বাস আছে। একজন দক্ষ কিন্তু নেতিবাচক মানসিকতার কর্মী আপনার পুরো অফিসের পরিবেশ বিষিয়ে দিতে পারে। আপনার টিমে এমন কাউকে নিন যে সমস্যার সমাধান করতে ভালোবাসে, অভিযোগ করতে নয়। ৩. লিডারশিপ বনাম বসগিরি। বস মানুষের ওপর হুকুম চালায় এবং ভয় দেখায়। লিডার মানুষকে অনুপ্রাণিত করে এবং সাথে নিয়ে পথ চলে। একজন বস বলে, যাও এটি করো। একজন লিডার বলে, চলো এটি করি। আপনার টিমের মানুষ যদি আপনাকে ভয় পায়, তবে তারা আপনার সামনে ভালো সাজবে, কিন্তু আড়ালে আপনার ব্যবসার ক্ষতি করবে।
কিন্তু তারা যদি আপনাকে সম্মান করে এবং ভালোবাসে তবে তারা আপনার ব্যবসার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে লড়বে। 4. ডেলিগেশন, কাজ ছেড়ে দেওয়ার শিল্প। অনেক মালিক মনে করেন আমি ছাড়া কেউ এই কাজটা ঠিকমতো করতে পারবে না। এই অহংকারী ব্যবসার পতনের কারণ। আপনাকে ডেলিগেট করতে শিখতে হবে। আপনার কাজ হলো বড় সিদ্ধান্ত নেওয়া এবং ভিশন ঠিক করা। ছোটখাটো দৈনন্দিন কাজের দায়িত্ব অন্যদের হাতে তুলে দিন। শুরুতে হয়তো তারা ভুল করবে, কিন্তু সেই ভুল থেকেই তারা শিখবে। আপনি যত বেশি দায়িত্ব ছাড়বেন আপনার ব্যবসা তত দ্রুত বড় বা স্কেল হবে। 5. কালচার তৈরি করা। আপনার অফিসের পরিবেশ কেমন? সেখানে কি মানুষ কাজ করতে ভয় পায় নাকি আনন্দ পায়? গুগল বা ফেসবুকের মতো কোম্পানিগুলো সফল কারণ তারা তাদের কর্মীদের কেবল টাকা দেয় না, তারা একটি পরিবার দেয়। যখন আপনার কর্মীরা অনুভব করবে যে তাদের মতামতের গুরুত্ব আছে এবং কোম্পানি তাদের ব্যক্তিগত উন্নতির কথা ভাবছে, তখন তারা আপনার কোম্পানির জন্য জীবন দিয়ে দেবে। মিউজিক এখন আরও উচ্চগ্রামে উঠবে। 6. মোটিভেশন এবং রিওয়ার্ড। মানুষ শুধু টাকার জন্য কাজ করে না, মানুষ কাজ করে স্বীকৃতির জন্য। মাসের শেষে সেরা কর্মীকে পুরস্কৃত করুন। তাদের ছোট ছোট সাফল্যে সবার সামনে হাততালি দিন, পিঠ চাপড়ে দিন। একটি সামান্য থ্যাংক ইউ একজন কর্মীর কাজের গতি 10 গুণ বাড়িয়ে দিতে পারে। 7. সংকটকালে লিডারশিপ। ব্যবসা যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তখন ইঁদুররা জাহাজ ছেলে পালায়, কিন্তু একজন সত্যিকারের লিডার তখন সামনে এসে দাঁড়ায়। সবার আগে নিজের বেতন কমান, কিন্তু টিমের মনোবল ভাঙতে দেবেন না। আপনার শান্ত এবং দৃঢ় চরিত্রই আপনার টিমকে ঝড়ের হাত থেকে রক্ষা করবে। উপসংহার: ব্যবসা মানে পণ্য নয়, ব্যবসা মানে মানুষ। আপনি যদি আপনার মানুষের বা টিমের যত্ন নেন, তবে আপনার মানুষ আপনার ব্যবসার যত্ন নেবে। পৃথিবীর সবথেকে বড় বড় যুদ্ধ কোনো রাজা একা জেতেননি, জিতেছেন তার বিশ্বস্ত সেনাপতিরা। আজই ঠিক করুন আপনি কি একজন সাধারণ মালিক হবেন নাকি একজন মহান সেনাপতি। 6. ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থের ব্যাকরণ। 1. রেভিনিউ বনাম প্রফিট, দ্য গ্রেট ইলিউশন। নতুন উদ্যোক্তারা প্রায়ই একটি ভুল করেন। তারা তাদের টার্নওভার বা মোট বিক্রির টাকা দেখে আনন্দিত হন। কিন্তু মনে রাখবেন, 1 কোটি টাকা বিক্রি করে যদি আপনার খরচ 1,10,00,000 টাকা হয়, তবে আপনি সফল নন, আপনি ধ্বংসের পথে। আপনার পকেটে কত টাকা আসছে সেটি বড় কথা নয়। দিন শেষে সমস্ত খরচ বাদ দিয়ে কত টাকা থেকে যাচ্ছে, নেট প্রফিট, সেটিই আপনার ব্যবসার আসল শক্তি। প্রতিটা পয়সার হিসাব রাখুন। 2. ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট, ক্যাশ ইজ কিং। লাভ থাকা সত্ত্বেও অনেক ব্যবসা বন্ধ হয়ে যায় কারণ তাদের হাতে লিকুইড ক্যাশ বা নগদ টাকা থাকে না। একে বলা হয় ক্যাশ ফ্লো ক্রাইসিস। আপনার কাস্টমার হয়তো আপনাকে 1 মাস পর টাকা দেবে, কিন্তু আপনার কর্মচারীর বেতন বা অফিসের ভাড়া আজই দিতে হবে। এই গ্যাপটা পূরণ না করতে পারলে আপনার ব্যবসা থেমে যাবে। সবসময় হাতে অন্তত 3 থেকে 6 মাসের অপারেটিং খরচ বা এমার্জেন্সি ফান্ড জমা রাখুন। এটি আপনার ব্যবসার অক্সিজেন হিসেবে কাজ করবে। 3. ব্যক্তিগত বনাম ব্যবসায়িক খরচ, ডোন্ট মিক্স অ্যাকাউন্টস। এটি ছোট এবং মাঝারি উদ্যোক্তাদের সবচেয়ে বড় ভুল। ব্যবসার টাকা আর নিজের পকেটের টাকাকে এক করে ফেলবেন না। ব্যবসার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজের ব্যক্তিগত শৌখিনতার জিনিস কিনবেন না। নিজেকে ব্যবসার একজন কর্মচারী মনে করুন এবং নিজের জন্য একটি নির্দিষ্ট বেতন বা স্যালারি বরাদ্দ করুন। বাকি টাকা ব্যবসার উন্নতির জন্য আবার বিনিয়োগ করুন। রিইনভেস্ট। 4. ইনভেন্টারি ও ডেট ম্যানেজমেন্ট, দ্য ডেট ট্র্যাপ। ঋণ বা লোন নেওয়া খারাপ কিছু নয়, যদি তা দিয়ে সম্পদ তৈরি করা হয়। কিন্তু ব্যবসার শুরুতে অযথা দামি অফিস বা আসবাবপত্রের জন্য ঋণ নেবেন না। ইনভেন্টারি বা মালামাল স্টক করার সময় সতর্ক থাকুন। যে মালামাল বিক্রি হচ্ছে না তা আপনার টাকা আটকে রাখছে। আপনার ডেড ইনভেন্টারি যত কম হবে, আপনার ব্যবসার আর্থিক স্বাস্থ্য তত ভালো হবে। 5. খরচ কমানোর শিল্প, বুটস্ট্র্যাপিং। শুরুতে যতটা সম্ভব কম খরচে ব্যবসা চালানোর চেষ্টা করুন। একে বলা হয় বুটস্ট্র্যাপিং। প্রতিটি খরচ করার আগে নিজেকে প্রশ্ন করুন, এই খরচটা কি আমার আয় বাড়াতে সরাসরি সাহায্য করবে? যদি উত্তর না হয়, তবে সেই খরচ আপাতত স্থগিত রাখুন। মনে রাখবেন, 1 টাকা সাশ্রয় করা মানে 1 টাকা আয় করা। 6. ট্যাক্স ও লিগ্যাল কমপ্লায়েন্স, দ্য ফাউন্ডেশন। টাকা আয়ের পাশাপাশি সরকারি নিয়ম এবং ট্যাক্সের হিসাব রাখা অত্যন্ত জরুরি। ট্যাক্স ফাঁকি দেওয়ার চিন্তা দীর্ঘমেয়াদে আপনার ব্যবসাকে ধ্বংস করে দিতে পারে। একজন ভালো অ্যাকাউন্টেন্ট বা চার্টার্ড অ্যাকাউন্টেন্টের পরামর্শ নিন। সঠিক নথিপত্র এবং স্বচ্ছ হিসাব আপনার ব্যবসার বিশ্বস্ততা বাড়ায়, যা পরবর্তীতে ব্যাংক লোন বা ইনভেস্টর পেতে সাহায্য করে। 7. বিনিয়োগের শক্তি, কম্পাউন্ডিং ইন বিজনেস। আপনার ব্যবসার লাভ দিয়ে যখন আপনি আরও ভালো মেশিন কিনবেন, আরও বেশি দক্ষ মানুষ নিয়োগ করবেন বা নতুন মার্কেট ধরবেন, তখন আপনার টাকা আপনার জন্য কাজ করতে শুরু করবে। একেই বলে রিইনভেস্টিং। লাভের টাকা বিলাসবহুল গাড়িতে খরচ না করে ব্যবসায় ঢালুন, যেন আপনার ব্যবসা একটি অপ্রতিরোধ্য ইঞ্জিনে পরিণত হয়। 7. ডিজিটাল ট্রান্সফরমেশন ও ই-কমার্স, ভবিষ্যতের পথে।
এক ডিজিটাল বিপ্লব কেন এখন 2026 সালে দাঁড়িয়ে ব্যবসা মানে আর শুধু একটি দোকান বা শোরুম নয়। আজ আপনার কাস্টমার শোরুমে যাওয়ার আগে আপনার ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ চেক করে। ডিজিটাল ট্রান্সফরমেশন মানে শুধু একটি ফেসবুক পেজ খোলা নয়, বরং প্রযুক্তির সাহায্যে ব্যবসার পুরো প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং নির্ভুল করে তোলা। এটি আপনার ব্যবসার ভৌগোলিক সীমানা ভেঙে দেয়। আপনি কলকাতায় বসে নিউ ইয়র্কের কাস্টমারের কাছে পণ্য বিক্রি করতে পারেন। 2 ই-কমার্স আপনার 24/7 খোলা দোকান। ঐতিহ্যবাহী দোকান দিনে 10-12 ঘন্টা খোলা থাকে, কিন্তু একটি ই-কমার্স ওয়েবসাইট বছরে 365 দিন 24 ঘন্টাই খোলা। আপনি যখন ঘুমিয়ে আছেন তখনও আপনার ওয়েবসাইট অর্ডার নিচ্ছে। ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স আপনার ওয়েবসাইট কি মোবাইল ফ্রেন্ডলি? এটি কি 3 সেকেন্ডের মধ্যে লোড হয়? যদি না হয় তবে আপনি কাস্টমার হারাচ্ছেন। ডিজিটাল জগতে স্লো হওয়া মানেই ডেড হওয়া। পেমেন্ট গেটওয়ে কাস্টমারকে পেমেন্ট করার জন্য সব ধরনের সহজ উপায় দিন। যত সহজে একজন কেনাকাটা করতে পারবে, আপনার বিক্রির হার তত বাড়বে। 3 সোশ্যাল কমার্সের শক্তি মানুষ এখন শুধু ব্রাউজ করে না, মানুষ সোশ্যাল মিডিয়ায় সময় কাটায়। ফেসবুক শপ, ইনস্টাগ্রাম চেকআউট বা টিকটক শপ এখন কেনাকাটার মূল কেন্দ্র। লাইভ শপিং সরাসরি ক্যামেরার সামনে এসে পণ্য দেখান, কাস্টমারের প্রশ্নের উত্তর দিন। এটি বিশ্বাস তৈরি করে এবং তাৎক্ষণিক বিক্রি বা ইম্পালস বাইংয়ের সম্ভাবনা বাড়িয়ে দেয়। 4 ডেটা যখন নতুন তেল, ডেটা ইজ দ্য নিউ অয়েল। ডিজিটাল ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল ডেটা। অফলাইন দোকানে আপনি জানেন না কতজন মানুষ আপনার দোকানের সামনে দিয়ে হেঁটে গেল আর কেন তারা ভেতরে ঢুকল না, কিন্তু অনলাইনে আপনি জানেন কোন বয়সের মানুষ আপনার সাইটে আসছে, তারা কোন লিঙ্কে ক্লিক করছে, তারা কেন কার্টে প্রোডাক্ট রেখেও কিনছে না। এই ডেটা বিশ্লেষণ করে আপনি আপনার ভুলগুলো শুধরে নিতে পারেন এবং খুব সুনির্দিষ্টভাবে বিজ্ঞাপন বা রিটার্গেটিং অ্যাডস চালাতে পারেন। 5 কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। এআই এখন আর কল্পবিজ্ঞান নয়। চ্যাটবট ব্যবহার করে কাস্টমার সার্ভিসের খরচ কমান। এআই ব্যবহার করে কাস্টমারকে পার্সোনালাইজড অফার দিন। আপনার ইনভেন্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং সবকিছুতে এআই এর সাহায্য নিন। যে কোম্পানিগুলো প্রযুক্তিতে পিছিয়ে থাকবে তারা খুব দ্রুত ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাবে। 6 লজিস্টিক্স এবং অটোমেশন। ডিজিটাল ব্যবসার মেরুদণ্ড হল এর ডেলিভারি সিস্টেম বা লজিস্টিক্স। পণ্য অর্ডার করার পর কাস্টমার কত দ্রুত এবং কী অবস্থায় তা হাতে পাচ্ছে তার উপর আপনার ব্র্যান্ডের ভবিষ্যৎ নির্ভর করে। আপনার অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমকে অটোমেটেড করুন। যখন সিস্টেম নিজে থেকে কাজ করবে তখন আপনি ব্যবসার অপারেশন নয়, ব্যবসার স্ট্র্যাটেজি নিয়ে ভাবার সময় পাবেন। 7 সাইবার নিরাপত্তা এবং বিশ্বাস। অনলাইনে মানুষ যখন কার্ডের তথ্য দেয় তখন তারা আপনার উপর বড় এক বিশ্বাস রাখে। আপনার সাইট কি সুরক্ষিত? আপনার প্রাইভেসি পলিসি কি স্বচ্ছ? একটি হ্যাকিং বা ডেটা লিক আপনার বছরের পর বছর ধরে বানানো সম্মান এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারে। তাই প্রযুক্তির পাশাপাশি নিরাপত্তার দিকেও সর্বোচ্চ নজর দিন। উপসংহার ডিজিটাল হওয়া মানে শুধু টেকনিক্যাল হওয়া নয়, এটি একটি মানসিকতার পরিবর্তন। পরিবর্তনের জোয়ারে যারা গা ভাসাবে তারাই টিকে থাকবে। প্রযুক্তিকে ভয় পাবেন না, প্রযুক্তিকে আলিঙ্গন করুন। এটি আপনার ব্যবসাকে শুধু বড় করবে না, এটি আপনার ব্যবসাকে অমর করে তুলবে। 8 নেটওয়ার্কিং ও মেন্টরশিপ সম্পর্কের মূলধন। 1 ব্যবসার আসল সম্পদ মানুষ। ব্যবসা মানে শুধু পণ্য আর টাকার লেনদেন নয়, ব্যবসা মানে হল মানুষের সাথে মানুষের সম্পর্ক। আপনি কতটুকু জানেন তার চেয়েও অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আপনি কাকে জানেন। একটি সঠিক ফোন কল বা একটি সঠিক মানুষের সাথে পরিচয় আপনার ব্যবসার এমন সব দরজা খুলে দিতে পারে যা হয়তো আপনি বছরের পর বছর পরিশ্রম করেও পারতেন না। নেটওয়ার্কিং মানে শুধু কার্ড বিনিময় নয়, নেটওয়ার্কিং মানে হল পারস্পরিক মূল্যবোধ এবং বিশ্বাসের একটি সেতু বন্ধন। 2 মেন্টরশিপ কেন আপনার একজন গুরু প্রয়োজন। পৃথিবীর শ্রেষ্ঠ সফল মানুষদেরও একজন করে মেন্টর বা গুরু ছিল। মার্ক জাকারবার্গের মেন্টর ছিলেন স্টিভ জবস, বিল গেটসের মেন্টর ছিলেন ওয়ারেন বাফেট। কেন মেন্টর প্রয়োজন? কারণ আপনি যে ভুলগুলো করার কথা ভাবছেন আপনার মেন্টর সেই ভুলগুলো আগেই করে এসেছেন। তিনি আপনাকে সেই গর্তগুলো দেখিয়ে দেবেন যেখানে আপনি পড়ে যেতে পারতেন। একজন ভালো মেন্টর আপনার 10 বছরের শেখার পথকে 1 বছরে কমিয়ে আনতে পারেন। তিনি আপনাকে শুধু পথ দেখাবেন না, তিনি আপনার চিন্তার জগৎকে বড় করে দেবেন। 3 নেটওয়ার্কিংয়ের স্বর্ণালী নিয়ম গিভিং ওভারটেকিং। অধিকাংশ মানুষ নেটওয়ার্কিং করতে গিয়ে ভুল করে। তারা শুধু ভাবে এই মানুষটা আমার জন্য কি করতে পারবে। আসল নেটওয়ার্কিং শুরু হয় আমি এই মানুষটার জন্য কি করতে পারি এই চিন্তা থেকে। আগে সাহায্য করুন, আগে ভ্যালিউ দিন। যখন আপনি অন্যকে বড় হতে সাহায্য করবেন তখন বিনিময়ে তারা আপনার জন্য এমন কিছু করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। নিঃস্বার্থ সম্পর্কই দীর্ঘমেয়াদে ব্যবসার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ায়। 4
কোথায় নেটওয়ার্কিং করবেন? ইভেন্ট এবং সেমিনার। আপনার ইন্ডাস্ট্রির বড় বড় প্রোগ্রামে যোগ দিন, সেখানে আপনার মতো সমমনা মানুষদের সাথে পরিচয় হবে। লিঙ্কডইন, এটি বর্তমান যুগের আধুনিক বিজনেস ক্লাব। এখানে শুধু নিজের অর্জন শেয়ার করবেন না, বরং বড় বড় লিডারদের সাথে অর্থপূর্ণ আলোচনা করুন। মাস্টারমাইন্ড গ্রুপ, এমন একটি ছোট গ্রুপ তৈরি করুন বা যোগ দিন যেখানে ৫-৬ জন উদ্যোক্তা নিয়মিত নিজেদের আইডিয়া এবং সমস্যা নিয়ে আলোচনা করেন। অন্যের ভুল থেকে শেখার এটাই সেরা উপায়। ৫. পার্টনারশিপ এবং কোল্যাবোরেশন। একা সব জয় করা সম্ভব নয়। অনেক সময় আপনার এমন একজন পার্টনার প্রয়োজন যার স্কিল আপনার স্কিলকে পূর্ণতা দেয়। ধরুন আপনি মার্কেটিংয়ে ভালো, কিন্তু টেকনিক্যাল কাজে দুর্বল, তবে একজন টেক পার্টনার আপনার ব্যবসার মোড় ঘুরিয়ে দিতে পারে। কোল্যাবোরেশন মানে হলো ১+১=২ নয়, বরং ১+১=১১। যখন দুজন সঠিক মানুষ এক হয়, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। ৬. ইগো বিসর্জন দিন। শিখতে লজ্জা পাবেন না। আপনার চেয়ে ছোট বা কম অভিজ্ঞ কারোর কাছ থেকেও আপনার শেখার থাকতে পারে। একজন লিডার হিসেবে আপনার ইগো বা অহংকার আপনার নেটওয়ার্কিংয়ের সবচেয়ে বড় শত্রু। সবসময় নিজেকে একজন ছাত্র হিসেবে ভাবুন, প্রশ্ন করতে শিখুন, শুনতে শিখুন। মনে রাখবেন, প্রকৃতি আমাদের মুখ একটা দিয়েছে, কিন্তু কান দুটো, যাতে আমরা দ্বিগুণ শুনতে পারি এবং অর্ধেক বলতে পারি। ৭. রিলেশনশিপ মেইনটেনেন্স বা যত্ন নেওয়া। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু তা টিকিয়ে রাখা কঠিন। আপনার নেটওয়ার্কের মানুষদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, তাদের সাফল্যে শুভেচ্ছা জানান, তাদের প্রয়োজনে পাশে দাঁড়ান। কোনো স্বার্থ ছাড়াও মাঝে মাঝে খবর নিন। একটি শক্তিশালী নেটওয়ার্ক হল একটি বাগানের মতো, প্রতিদিন পানি না দিলে তা শুকিয়ে যায়। উপসংহার: আপনি যদি দ্রুত হাঁটতে চান তবে একা হাঁটুন, কিন্তু আপনি যদি অনেক দূর যেতে চান তবে সবাইকে সাথে নিয়ে হাঁটুন। আপনার চারপাশের মানুষগুলোই নির্ধারণ করবে আপনি কত উঁচুতে উঠবেন। আজ থেকেই এমন সব মানুষের সাথে মেলামেশা শুরু করুন যারা আপনাকে অনুপ্রাণিত করে, যারা আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করে না, বরং তা অর্জনে সাহস দেয়। ৯. স্কেলিং, ব্যবসা ছোট থেকে বড় করার পদ্ধতি। ১. স্কেলিং বনাম গ্রোথ। স্কেলিং ভার্সেস গ্রোথ। অনেকে মনে করেন বিক্রি বাড়লেই ব্যবসা বড় হয়, কিন্তু শুধু বিক্রি বাড়াকে বলে গ্রোথ। আর স্কেলিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনার আয় বাড়বে ১০ গুণ, কিন্তু খরচ বাড়বে মাত্র ২ গুণ। স্কেলিং করার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি যদি আজ অসুস্থ হয়ে ৩ মাস বিছানায় থাকি, তবে কি আমার ব্যবসা আগের মতোই চলবে? যদি উত্তর না হয়, তবে আপনি ব্যবসা করছেন না, আপনি আসলে নিজেকে একটি চাকরিকে আটকে রেখেছেন। স্কেলিং মানে হলো নিজেকে ব্যবসার কাজ থেকে সরিয়ে নিয়ে সিস্টেমের উপর ভরসা করা। ২. সিস্টেম এবং এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপি। একটি বড় ব্যবসার মূল চাবিকাঠি হল এসওপি। আপনার ব্যবসার প্রতিটি কাজ, পণ্য কেনা থেকে শুরু করে কাস্টমার সার্ভিস পর্যন্ত সবকিছু লিখিত নিয়মে থাকতে হবে। ম্যাকডোনাল্ডসের উদাহরণ: আপনি পৃথিবীর যে প্রান্তেই যান, বিগ ম্যাকের স্বাদ একই পাবেন। কেন? কারণ তাদের প্রতিটি রান্নার সেকেন্ড এবং তাপমাত্রার এসওপি তৈরি করা আছে। আপনার ব্যবসা যখন ব্যক্তির ওপর নির্ভর না করে সিস্টেমের উপর নির্ভর করবে, তখনই আপনি স্কেল করতে পারবেন। আপনার অনুপস্থিতিতেও যেন কাজ নিখুঁতভাবে হয়, সেই ব্যবস্থা করুন। ৩. প্রযুক্তির মাধ্যমে অটোমেশন। মানুষ ভুল করে, কিন্তু সফটওয়্যার ভুল করে না। স্কেলিং করতে হলে আপনাকে অটোমেশনে বিনিয়োগ করতে হবে। ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং এবং কাস্টমার ডাটাবেস সবকিছুর জন্য আধুনিক টুলস ব্যবহার করুন। মানুষকে দিয়ে সেই কাজগুলো করান যা শুধুমাত্র মানুষই পারে, যেমন ক্রিয়েটিভিটি এবং লিডারশিপ। আর বাকি সব যান্ত্রিক কাজ প্রযুক্তির হাতে ছেড়ে দিন। ৪. নতুন বাজার দখল, মার্কেট এক্সপ্যানশন। আপনার এলাকায় আপনি সেরা, এবার পাশের জেলা বা রাজ্যে যান, সেখান থেকে পুরো দেশ, তারপর গ্লোবাল। ফ্র্যাঞ্চাইজি মডেল, আপনার সফল ব্যবসার মডেলটি অন্যদের কাছে বিক্রি করুন। এতে আপনার পুঁজি কম লাগবে, কিন্তু আপনার ব্র্যান্ডের নাম ছড়িয়ে পড়বে। প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, আপনার বর্তমান কাস্টমাররা আর কি সমস্যায় ভুগছেন, সেই সমস্যার নতুন কোনো সমাধান বা পণ্য লঞ্চ করুন। একটি সফল পণ্য থেকে প্রাপ্ত লাভকে নতুন পণ্য তৈরিতে কাজে লাগান। ৫. সঠিক নেতৃত্ব নিয়োগ, দি এক্সিকিউটিভ টিম। যখন ব্যবসা বড় হয়, আপনি আর একা সব বিভাগ সামলাতে পারবেন না। আপনার তখন এমন জেনারেল বা সি লেভেল এক্সিকিউটিভ দরকার যারা আপনার চেয়েও বেশি জানবেন। তাদের হাতে ক্ষমতা ছেড়ে দিন। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় পরীক্ষা হল ক্ষমতা শেয়ার করা। আপনি যদি মাইক্রো ম্যানেজমেন্ট বা সব ছোট ছোট কাজে মাথা ঘামাতে থাকেন, তবে আপনার ব্যবসা কখনোই স্কেল করবে না। ৬. পুঁজি বা ফান্ডিংয়ের ভূমিকা। স্কেলিং করার জন্য অনেক সময় বড় অঙ্কের পুঁজির প্রয়োজন হয়। এই পর্যায়ে আপনি ইনভেস্টর, ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ব্যাংক লোনের কথা ভাবতে পারেন। তবে সাবধান, টাকা নেওয়ার আগে নিশ্চিত হন যে আপনার ব্যবসার মডেলটি প্রুভেন। ফুটো বালতিতে জল ঢাললে যেমন লাভ নেই, তেমনি অগোছালো ব্যবসায় টাকা ঢাললে তা শুধু লস বাড়াবে। আগে সিস্টেম ঠিক করুন, তারপর পুঁজিতে হাত দিন। ৭. মানের সাথে আপোষ না করা, মেইনটেইনিং কোয়ালিটি।
ব্যবসা যখন বড় হয় তখন পণ্যের মান বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অনেক কোম্পানি স্কেলিং করতে গিয়ে তাদের কোয়ালিটি নষ্ট করে ফেলে এবং কাস্টমার হারায়। কোয়ালিটি কন্ট্রোল টিম তৈরি করুন। মনে রাখবেন, একটি বড় গাছ ঝড়ে তখনই টিকে থাকে যখন তার শিকড় শক্ত থাকে। আপনার ব্যবসার শিকড় হল আপনার পণ্যের মান এবং কাস্টমারের সন্তুষ্টি। উপসংহার: স্কেলিং মানে শুধু বড় হওয়া নয়, স্কেলিং মানে হল দীর্ঘস্থায়ী হওয়া। আপনি কি এমন কিছু গড়তে চান যা আপনার মৃত্যুর পরেও বেঁচে থাকবে? তবে আজই নিজেকে সিস্টেম তৈরির কাজে নিয়োগ করুন। ব্যবসা আপনার জন্য কাজ করবে, আপনি ব্যবসার জন্য নয়। স্বপ্ন দেখুন আকাশ ছোঁয়ার, কিন্তু পা রাখুন মাটির দৃঢ় সিস্টেমে। 10. লেগাসি তৈরি এবং চূড়ান্ত পদক্ষেপ। 1. ব্যবসার ঊর্ধ্বে এক উদ্দেশ্য, পারপাস বিয়ন্ড প্রফিট। ব্যবসার শুরুতে লক্ষ্য থাকে বেঁচে থাকা, তারপর লক্ষ্য হয় মুনাফা। কিন্তু যখন আপনি সফলতার চূড়ায় পৌঁছান, তখন আপনাকে একটি বড় প্রশ্নের উত্তর খুঁজতে হয়। কেন আপনি এই কাজটি করছেন? শুধু কি ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য? পৃথিবীর শ্রেষ্ঠ কোম্পানিগুলো টিকে থাকে কারণ তাদের একটি মিশন থাকে। আপনার ব্যবসা কি মানুষের জীবন উন্নত করছে? আপনি কি পরিবেশের সুরক্ষা দিচ্ছেন, নাকি সমাজের কোনো বড় সমস্যার সমাধান করছেন? যখন আপনার ব্যবসার সাথে একটি মহৎ উদ্দেশ্য যুক্ত হয়, তখন আপনার কর্মচারীরা শুধু বেতনের জন্য নয়, একটি আদর্শের জন্য কাজ করে, আর সেই আদর্শই আপনাকে অমর করে রাখে। 2. স্থিতিস্থাপকতা, ঝড়ের মধ্যেও অটল থাকা, রেজিলিয়েন্স। ব্যবসা মসৃণ কোনো পথ নয়। 10 বছরের সফলতার পর 11তম বছরে হয়তো বড় কোনো সংকট আসতে পারে, যেমনটা আমরা পরমাণুর সময় বা অর্থনৈতিক মন্দার সময় দেখেছি। একজন সত্যিকারের লিডার সেই যে ঝড়ের সময় পাল গুটিয়ে বসে থাকে না, বরং বাতাসের দিক অনুযায়ী পাল পরিবর্তন করে। আপনার ব্যবসা যদি আজ খারাপ সময়ের মধ্য দিয়ে যায়, তবে মনে রাখবেন, কয়লা যত বেশি চাপের মধ্যে থাকে তত দ্রুত তা হীরায় রূপান্তরিত হয়। ধৈর্য ধরুন, শিখুন এবং টিকে থাকুন। টিকে থাকাটাই অনেক সময় সবথেকে বড় বিজয়। 3. লিগ্যাসি বা উত্তরাধিকার তৈরি করা। আপনি কি এমন কোনো কোম্পানি গড়তে পেরেছেন যা আপনাকে ছাড়াই 100 বছর চলতে পারবে? একেই বলে লিগ্যাসি। আপনার গড়ে তোলা মূল্যবোধ, আপনার কোম্পানির কালচার এবং আপনার তৈরি করা সিস্টেম যেন পরবর্তী প্রজন্মের জন্য একটি উদাহরণ হয়ে থাকে। টাটা বা ফোর্ডের মতো ব্র্যান্ডগুলো আজও টিকে আছে কারণ তাদের প্রতিষ্ঠাতারা শুধু পণ্য তৈরি করেননি, তারা একটি বিশ্বাস তৈরি করেছিলেন। আপনি চলে গেলেও যেন আপনার কাজ মানুষের উপকারে আসে, সেই চিন্তাই হোক আপনার ব্যবসার চূড়ান্ত লক্ষ্য। 4. ফিরে দেওয়া, গিভিং ব্যাক। সফলতার এক পর্যায়ে সমাজকে কিছু ফিরে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। একে আমরা বলি CSR। শিক্ষা, স্বাস্থ্য বা দারিদ্র্য বিমোচনে আপনার আয়ের একটি অংশ ব্যয় করুন। মনে রাখবেন, হাত যখন দেবার জন্য খোলা থাকে, তখন প্রকৃতি সেই হাতকে আরও বেশি সম্পদে পূর্ণ করে দেয়। দাতা হওয়া মানে কেবল টাকা দেওয়া নয়, বরং মানুষকে স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া। 5. আপনার ব্যক্তিগত বৃদ্ধি, কন্টিনিউয়াস লার্নিং। ব্যবসা তখনই থেমে যায় যখন মালিকের শেখা থেমে যায়। নিজেকে সবসময় আপডেটেড রাখুন। নতুন টেকনোলজি, নতুন দর্শন এবং নতুন দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানান। অহংকারকে দূরে সরিয়ে রেখে বিনয়ী হন। মনে রাখবেন, একটি পূর্ণ গ্লাসে নতুন করে জল ঢালা যায় না। নিজেকে সবসময় খালি রাখুন যাতে নতুন জ্ঞান গ্রহণ করতে পারেন। 6. চূড়ান্ত আহ্বান, এখন না হলে কখন। কল টু অ্যাকশন। আপনার কাছে আইডিয়া আছে, আপনার কাছে এখন রোডম্যাপ আছে, আর এই 10,000 শব্দের জ্ঞানও আপনার সাথে আছে। কিন্তু মনে রাখবেন, জ্ঞান মানেই শক্তি নয়, জ্ঞানের প্রয়োগই হল আসল শক্তি। আপনি যদি আজ শুরু না করেন, তবে 1 বছর পর আপনি আফসোস করবেন কেন আজ শুরু করেননি। নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করবেন না। নিখুঁত সময় বলে কিছু নেই। আজ, এই মুহূর্তে যা আছে তা নিয়েই ঝাঁপিয়ে পড়ুন। পথ চলতে চলতেই আপনি পথ চিনে নেবেন। 7. শেষ কথা, আপনার এই যাত্রাটি সহজ হবে না। আপনি একাকী বোধ করবেন, লোকে আপনাকে পাগল বলবে, আপনি বারবার হোঁচট খাবেন। কিন্তু যেদিন আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন, সেদিন পিছন ফিরে তাকালে দেখবেন ওই প্রতিটি ক্ষতচিহ্ন আপনার সফলতার মেডেল হয়ে উজ্জ্বল হয়ে আছে। উঠে দাঁড়ান, বিশ্ব আপনার আইডিয়ার জন্য অপেক্ষা করছে। আপনার ভিতরে একজন বিজয়ী লুকিয়ে আছে, তাকে বাইরে আসতে দিন।